আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি লেকচারে সকলকে স্বাগতম। আজকে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে আমরা কোষের ডিসকভারির হিস্ট্রি এবং কিছু খুঁটিনাটি বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং কোষের ডেফিনেশনটাকে অ্যানালাইসিস করেছিলাম। যারা ফার্স্ট লেকচারটি করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ফার্স্ট লেকচারটি কমপ্লিট করে এসে এই সেকেন্ড লেকচারটি তোমরা কমপ্লিট করবে। ওকে, সো গত ক্লাস পর্যন্ত আমরা অলরেডি দেখেছি যে কোষ কিভাবে আবিষ্কৃত হলো, কোষের কাজ, গঠন ইত্যাদি আমরা কিছু দেখেছিলাম। সো আজকে আমাদের ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোষের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। কিসের? কোষের অঙ্গাণুগুলোর ক্লাসিফিকেশন। অঙ্গাণু, এটা আমরা গত ক্লাসে অঙ্গাণু সম্পর্কে দেখেছি। ফার্স্টে কোষকে আমরা কিসের বেসিসে তোমরা ক্লাসিফাই করতে পারি? প্রথমে যেটার বেসিসে ক্লাসিফাই করা যায় সেটা হচ্ছে মৃত জড় পদার্থ এবং সজীব বা জীব বা জড়র এর বেসিসে। সো জড় পদার্থ কোনগুলো কোষের ভিতর? কোষের ভিতর জড় পদার্থ হচ্ছে প্রথমত হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বিশেষ একটা বৈশিষ্ট্য। যেহেতু আমরা এখন বোটানি পড়তেছি, সেহেতু আমাদের এখন আলোচনাটা আসবে মূলত উদ্ভিদ কোষ নিয়ে। মৃত জড় পদার্থ হচ্ছে কোষ প্রাচীর এবং এখানে আসে কোষস্থ কিছু নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর, আজকে আমাদের আলোচনা মূলত হচ্ছে ক্লাসিফিকেশন আর কোষ প্রাচীর নিয়ে। সো কোষ প্রাচীর আমরা একটু পরে ডিটেলসে দেখব। কোষস্থ নির্জীব বস্তুগুলো কি কি? কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে তিন ধরনের পদার্থ থাকে। প্রথমত হচ্ছে সঞ্চিত পদার্থ, সঞ্চিত, নিঃসৃত, লাস্টলি হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ কোনগুলো? উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে, কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, প্রোটিন জাতীয় এবং লিপিড জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে। দেখেন হচ্ছে নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থের মধ্যে আছে হরমোন, এনজাইম, পিগমেন্ট। পিগমেন্ট মানে হচ্ছে রং। হরমোন, এনজাইম, পিগমেন্ট এবং নেকটার। নেকটার মানে হচ্ছে মধু। এগুলো হচ্ছে উদ্ভিদের নিঃসৃত পদার্থ, যেটা নির্জীব বস্তুর মধ্যে আসে। দেন হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে আসে হচ্ছে ভোলাটাইল অয়েলস, অ্যালকালয়েডস, ট্যানিনস ইত্যাদি কিছু তোমার পদার্থ, গাম, আঠা আরও আছে। অ্যালকালয়েডস যদি বলি, আর হচ্ছে তোমার কি কি বললাম, ট্যানিনস, ভোলাটাইল অয়েলস, অ্যালকালয়েডস ইত্যাদি পদার্থ থাকে। একটা অ্যালকালয়েডসের এক্সাম্পল হচ্ছে আমরা সিগারেটের যে নিকোটিন থাকে, এই নিকোটিন হচ্ছে এক প্রকার অ্যালকালয়েডস। দেখো এটা কিন্তু উদ্ভিদের বর্জ্য পদার্থ। যারা স্মোক করো তারা একটু সাবধান, এটা কিন্তু উদ্ভিদের বর্জ্য পদার্থ। সেই হচ্ছে মৃত বা জড় পদার্থের আলোচনা। তারপর হচ্ছে সজীব বস্তু বা সজীব অংশ যেটা কোষের, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকবে? মূলত কোষ প্রাচীরের ভিতরে এই যে কালো যে অংশটুকু দেখতে পাচ্ছ, লালটা হচ্ছে কোষ প্রাচীর, আর ভিতরে কালো যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই হইতেছে মূলত প্রোটোপ্লাজম। এভরিথিং, ইচ এন্ড এভরিথিং হইতেছে প্রোটোপ্লাজমের অংশ। ইভেন এই যে কোষ ঝিল্লিটা ও নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তাহলে আমরা প্রোটোপ্লাজমের মধ্যে কাদের কাদের পেলাম? কি বললাম? কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। এই যে হোয়াইট বোর্ডে ব্ল্যাক মার্কার দিয়ে লেখা হচ্ছে নির্জীব বস্তু, আর যে ব্লু মার্কার দিয়ে লেখা হচ্ছে সজীব বস্তু বা প্রোটোপ্লাজম থেকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তো আমরা সবাই চিনি, এটা নিউক্লিয়াস। এখান থেকে এই প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি আর এই যে নিউক্লিয়াস যদি বাদ দেই, বাকি যা অঙ্গাণু দেখতেছে অবশিষ্ট থাকতেছে, ওই অঙ্গাণুগুলো হইতেছে সাইটোপ্লাজম। এই ক্লাসিফিকেশনটার ডিটেলস আলোচনা এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ আকারে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে একবার রিডিং করলে ইনশাল্লাহ কোষের ক্লাসিফিকেশনের পার্টটা হচ্ছে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সো আজকে আমাদের যে মেইন আলোচনা সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বিশেষ একটা বৈশিষ্ট্য, যেটা উদ্ভিদ কোষে শুধু থাকে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আরও কাদের কাদের কোষ প্রাচীর থাকে আমরা যদি খেয়াল করি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে, শৈবালের কোষ প্রাচীর থাকে, ছত্রাকের কোষ প্রাচীর থাকে,
মূলত বোটানি বইতে যাদের যাদের নিয়ে আলোচনা আছে, চ্যাপ্টার আছে, তাদের সবার কোষ প্রাচীর আছে। যেমন এটা তো মূলত উদ্ভিদ নিয়ে আলোচনা, উদ্ভিদের আলোচনা তো পরে আছেই এই বইতে, তাদের উদ্ভিদের কোষ প্রাচীর আছে। আর কাদের কাদের আছে? ব্যাকটেরিয়ার আছে, ব্যাকটেরিয়া নিয়ে পরে একটা চ্যাপ্টার আছে অণুজীবের ভিতরে। শৈবাল ছত্রাক নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, শৈবাল ছত্রাক দুইজনেরই কোষ প্রাচীর থাকে। সো আজকে আমরা আমাদের মেইন আলোচনায় প্রবেশ করি, কোষ প্রাচীর। কোষ প্রাচীর ফিগারের মধ্যে লাল অংশটুকু যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মূলত কোষ প্রাচীর। ফিগারের মধ্যে যে লাল অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটুকু হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরকে আমরা মূলত তিনটা স্তরে ভাগ করতে, আচ্ছা এর আগে আসো দাঁড়াও, একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এই কোষ প্রাচীরের তিনটা স্ট্রাকচার আমরা পড়বো, সেটা হচ্ছে ভৌত গঠন। তো তিনটা গঠন পড়বো, ভৌত গঠন, রাসায়নিক গঠন আর সূক্ষ্ম গঠন। ভৌত গঠন জিনিসটা কি? ভৌত গঠন জিনিসটা হচ্ছে কোন স্তর কার সাথে কিভাবে, কোন পাশে, কার উপরে, কার নিচে কিভাবে সজ্জিত বা বিন্যস্ত আছে, এইগুলো হচ্ছে ভৌত গঠন। স্তরগুলো কিভাবে বিন্যস্ত আছে মেইনলি। রাসায়নিক গঠন হচ্ছে এই যে বিন্যস্ত স্তরগুলো, এই বিন্যস্ত স্তরের মধ্যে কি কি কেমিক্যাল এলিমেন্টস প্রেজেন্ট আছে। আর সূক্ষ্ম গঠন হচ্ছে, সূক্ষ্ম গঠনটা হচ্ছে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা একদম ফাইন বা আলট্রা স্ট্রাকচার, যেটা খুবই ক্ষুদ্র, এই গঠনটাকে বলি হচ্ছে আমরা সূক্ষ্ম গঠন। যেমন তোমার আঙ্গুলের দিকে যদি ফলো করো, হাতের আঙ্গুলের দিকে, হ্যাঁ হাতের আঙ্গুলে তোমার কি কি আছে দেখো, হাড়ের উপরে মাংসের লেয়ার আছে, মাংসের উপরে চামড়ার লেয়ার আছে। এটা হচ্ছে কি ভৌত গঠন, কে কিভাবে সজ্জিত আছে। এই স্তরগুলোর মধ্যে কি কি কেমিক্যাল এলিমেন্টসের প্রেজেন্ট আছে। হাড়ের মধ্যে কি আছে? ক্যালসিয়াম, ফসফরাস, এটা রাসায়নিক গঠন। মাংসের মধ্যে কি আছে? মাংসের মধ্যে আয়রন আছে। এরপর কি আছে? চামড়ার মধ্যে ক্যারাটিন আছে। এগুলো হচ্ছে রাসায়নিক গঠন, যে স্তরগুলোর মধ্যে কি কি রাসায়নিক উপাদান প্রেজেন্ট আছে। তো ফার্স্টে আমরা কোষ প্রাচীরের ভৌত গঠনের দিকে যদি একটু খেয়াল করি, ভৌত গঠন, কোষ প্রাচীরের যে ভৌত গঠন, এটা আমরা এখানে ফিগার রাখবো আর নিচে দেখব। কোষ প্রাচীরটা একদম সর্ববহিস্থ লেয়ার, এতে তো কোনো সন্দেহ নেই। সো দুই পাশে দুইটা কোষ থাকবে, দুইটা কোষকে আলাদা করবে কোষ প্রাচীর। এটা হচ্ছে বর্ডার, একটা বর্ডারের মতো। তো হচ্ছে এই পর্দাটা বা এই লেয়ারটা একদম কি স্তরটা মাঝখানে আছে, দুইটা কোষের মাঝখানে এবং কোষ প্রাচীরেরও মাঝখানে। সো এই লেয়ারটার নাম হচ্ছে আমরা এই মধ্যপর্দা। মধ্যপর্দা, মধ্যপর্দা কখন ফর্ম করে? মধ্যপর্দা ফর্ম করে হচ্ছে বা গঠিত হয়, কখন গঠিত হয়? টেলোফেজ পর্যায়ে। টেলোফেজের নাম তো মনে আছে? টেলোফেজ কে ছিল? মাইটোসিস কোষ বিভাজনে, নিউক্লিয়াসের বিভাজনের পর, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি? ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের লাস্ট স্টেপ ছিল না টেলোফেজ? এই টেলোফেজের শেষ পর্যায়ে এই মধ্যপর্দা ফর্ম করা শুরু করে। কিভাবে ফর্ম করে? দুইটা সাবস্টেন্স এখানে আসবে, যদিও এটা রাসায়নিক গঠনের মধ্যে ডিটেলসে আসবে, আমরা জাস্ট এখানে কেমিক্যালগুলোর নামগুলো একটু দেখে রাখবো। ফ্র্যাগমোপ্লাস্ট আর হচ্ছে তোমার গলজি বডি, সরি গলজি বডি না, পেকটিক অ্যাসিড বা পেকটিন। পেকটিক অ্যাসিড, পেকটিন এগুলো কিন্তু আলাদা, এটা আমরা রাসায়নিক গঠনে একটু পরে ডিটেলস দেখব। ফ্র্যাগমোপ্লাস্ট, এই ফ্র্যাগমোপ্লাস্ট আসে হচ্ছে তোমার সাইটোপ্লাজম থেকে। ফ্র্যাগমোপ্লাস্ট আসে সাইটোপ্লাজম থেকে, আর পেকটিন আসে হচ্ছে গলজি বডি থেকে। এগুলো কিন্তু কোষের অঙ্গাণু, গলজি বডি। ফ্র্যাগমোপ্লাস্ট আসে সাইটোপ্লাজম থেকে, আর পেকটিন আসে হচ্ছে গলজি বডি থেকে। এটুক দেখো। আগে লেয়ারগুলো বা স্তরগুলো খেয়াল করো, আর কেমিক্যালের নামগুলো দেখো। পরবর্তীতে কেমিক্যাল স্ট্রাকচার যখন দেখবো, এটার পরে ভৌত গঠনের পরে, তখন আমরা রাসায়নিক গঠনটা ডিটেলসে দেখব। রাসায়নিক গঠনগুলো, পেকটিন কি, পেকটিক অ্যাসিড, পেকটেট কীভাবে ফর্ম করে। ওকে, এখানে হচ্ছে দুইটা কোষ, মাঝখানে মধ্যপর্দা।
এই মধ্যপর্দার উপরে আমার এখানে আরেকটা লেয়ার ফর্ম করে, আরেকটা লেয়ার এখানে ফর্ম করে। এই স্তরটাকে বলি হচ্ছে আমরা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরে কি কি থাকে? আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি উদ্ভিদে সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে। ইভেন কাগজ যে আমরা এত লেখালেখি করি, বইপত্র, কাগজের মেইন উপাদানটা হচ্ছে, বা কাগজের মেইন উপাদান হচ্ছে কাগজের পাল্প। আর এই কাগজের পাল্প তৈরি হয় মূলত এই সেলুলোজ থেকে। আর সেলুলোজ কোথায় পাওয়া যায়? সেলুলোজ পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে। কোষ প্রাচীরের কোথায় স্পেসিফিক্যালি বললে প্রাথমিক প্রাচীরে। কোষ প্রাচীরের যে প্রাথমিক প্রাচীর নামক লেয়ারটা আছে, এখানে কি পাওয়া যায়? সেলুলোজ পাওয়া যায়। সেলুলোজ। আর কি কি থাকবে এখানে প্রাথমিক প্রাচীরে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। ভাইয়া ভৌত গঠনে এত বড় বড় কেমিক্যালের নাম কেন পড়াইতেছি? জাস্ট নামগুলো মনে রাখো, কেমিক্যাল স্ট্রাকচার যখন দেখবো তখন ডিটেলসে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। তারপর আমরা কোন লেয়ারটা পাবো? প্রাথমিক প্রাচীর গেল, প্রাথমিক প্রাচীর ছিল এক স্তর বিশিষ্ট, এই জন্য দেখো একটা স্তর রাখা হয়েছে। এরপর যে স্তরটা আসবে সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি স্তর। এই প্রাচীরটা আবার 3 স্তর বিশিষ্ট, দুই পাশে 3 স্তর, কারণ দুই কোষের কোষ প্রাচীর। এটা এক পাশের কোষ, এটা আরেক পাশের কোষ। এখানে দেখো কালো, যেটা কালো কালিতে আঁকা হয়েছে মধ্যপর্দা, তারপর নীলটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এন্ড দেন ফাইনালি যে সবুজ কালি সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীরের উপর সেকেন্ডারি প্রাচীর ফর্ম করে। সেকেন্ডারি প্রাচীরে আমরা কি পাবো? সেকেন্ডারি প্রাচীরে পাই হচ্ছে সেলুলোজ আর লিগনিন। সেলুলোজ আর লিগনিন। সো খেয়াল করো, প্রথমে কি তৈরি হয়েছিল? মধ্যপর্দা। মধ্যপর্দার উপর সজ্জিত আছে প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট কে তৈরি হলো? সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। দেখো তো কোষ প্রাচীরটাকে অনেকটা মোটা করে ফেলতেছে না? ভালোই কিন্তু পুরুত্ব বেড়ে গেছে। সো কোষ প্রাচীর ভেদ করেই তো একটা কোষের বাইরে এবং ভিতরে বস্তুর আদান প্রদান হয়ে থাকে। সো কোষের লেয়ারটা যদি, বা বাইরের লেয়ারটা যদি এরকম মোটা হয়, কোষের ভিতরে কি বস্তু আদান প্রদান করাটা সহজ হবে? হবে না। এই জন্য অধিক বিপাকীয় কোষ যেগুলো আছে, বিপাকীয় কোষে কি হয়, তাদের ভিতরে এবং বাইরে তোমার বস্তুর আদান প্রদানটা অনেক বেশি হয়। এই বেশি হওয়ার কারণে যদি কোষ প্রাচীরের লেয়ারটা এমন মোটা থাকে, সেক্ষেত্রে বস্তুর আসা যাওয়াটা কিন্তু অতটা সহজ হবে না। এই কারণে কি হয়, অধিক বিপাকীয় কোষ যেগুলো আছে তাদের কোষ প্রাচীরে সেকেন্ডারি প্রাচীরটা থাকে না। ইভেন আরও হচ্ছে তোমার ভাজক কোষ কারা আছে, যারা যেসব কোষগুলো বিভাজিত হতে থাকে। সো বিভাজিত হওয়ার জন্য এই কোষ প্রাচীরের লেয়ারটা যদি এরকম মোটা হয়, সেক্ষেত্রে বিভাজনটা তোমার অতটা সহজ হয় না। সেই ভাজক কোষে তোমার সেকেন্ডারি প্রাচীর পাওয়া যায় না। সো ভাজক কোষ আর অধিক বিপাকীয় কোষ যেগুলো আছে তাদের এই সেকেন্ডারি প্রাচীর বা যে বাইরের লেয়ারটা, সবুজ যে লেয়ারটা, এই সবুজ লেয়ারটা তাদের থাকে না। সো আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে, একটু আশা করি লেখা হয়েছে, আমি চিত্রটাকে আর একটু বড় করি, একটু এক্সটেন্ড করি, চিত্রটাকে আরেকটু এক্সটেন্ড করি, দাঁড়াও।
এস সেম আমরা এখানে মধ্যপর্দার আশপাশে প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর এঁকে নিলাম। দেখো তো এই যে মাঝখানের অঞ্চলটুকু, এখানে জাস্ট মধ্যপর্দাটা গেছে না, প্রাথমিক প্রাচীর কিংবা সেকেন্ডারি প্রাচীরের উপস্থিতি কিন্তু এখানে নাই। এই যে কোষ প্রাচীর, আমরা তো কোষের চিত্র একদম ছোটবেলা থেকে যখন দেখে আসতেছি, এই যে কোষ প্রাচীরের মাঝখানে একটু ছিদ্র বা একটু খালি জায়গা ছিল, এই খালি জায়গাটাই মূলত আমরা এখানে আঁকছি। এবং এই যে অঞ্চলটাকে বলা হয় কূপ এলাকা বা বলি পিট ফিল্ড। এই পিট ফিল্ডে কি হয়, পাশের কোষের সাথে একটা লিঙ্ক বা সংযোগ তৈরি হয়। আর আরেকটা জিনিস এখানে দেখো, সেটা হচ্ছে এই পিট এলাকায় বা কূপ এলাকায় একমাত্র কোন লেয়ারটা অবিচ্ছেদ্য আছে, শুধু মধ্যপর্দা না, বাকি লেয়ারগুলো কিন্তু এখানে তৈরি হয় নাই। দেখো প্রাথমিক প্রাচীর কিংবা সেকেন্ডারি প্রাচীর কিন্তু এখানে নাই, এখানে শুধু আছে মধ্যপর্দা। সো কূপ এলাকায় দেখো তো একটা লেয়ার এখানেও আমি আঁকছি কিনা, একটা লেয়ার রাখা হয়েছে, জাস্ট এই লেয়ারটাই হচ্ছে মধ্যপর্দা, জাস্ট মধ্যপর্দা এখানে এক্সিস্ট করে। সো মধ্যপর্দাটাকে এখানে কি বলা হয়, কূপ এলাকায় মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। মেমব্রেন কেন? মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে হচ্ছে আবরণী। একমাত্র এই কূপ এলাকায় মধ্যপর্দাটাই কূপের মাঝে আবরণ হিসেবে কাজ করতেছে না, এটাকে বলি, এই জন্য আমরা পিট মেমব্রেন। আচ্ছা, পাশাপাশি দুইটা কোষ যখন অবস্থান করে, তাদের এই যে কূপ এলাকাগুলো একদম বরাবর অবস্থান করে। এখানে এই কোষে ধরো এখানে কূপ এলাকা, এখানেও কূপ এলাকা, দুইটা কোষ না, দুইটা কোষের দুইটা কূপ। তো দুইকে তোমার এখানে কি জোড়া বেঁধে আছে না, জোড়া মানে কি পেয়ার, সেই কূপ এলাকাকে এই অংশটাকে আমরা বলি পিট পেয়ার, কারণ দুইটা কোষের পিট বা কূপ অঞ্চল পাশাপাশি অবস্থান করে। এই যে রাস্তাটা, এখান দিয়ে যেহেতু লেয়ারের পুরুত্বটা কম, বাকি লেয়ারগুলো যেহেতু তৈরি হয় নাই, সো এখান দিয়ে আমরা বস্তুর বা পাশাপাশি দুইটা কোষের বস্তুর আদান প্রদান হইতে পারে কি পারে না? অবশ্যই পারে। এখানে একটা সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হয় বা নালিকা তৈরি হয়, যেটাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। পাশের কোষের সাথে পাশের কোষের কূপ এলাকাটাও এই বরাবরই অবস্থান করে। এই অঞ্চলটাকে বলি হচ্ছে আমরা প্লাজমোডেজমাটা, যেটা সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হয়। সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হয়, এটা হচ্ছে প্লাজমোডেজমাটা। সেই হচ্ছে কূপ এলাকার আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা রাসায়নিক গঠনে যাব। তোলা হয়েছে আশা করি। সো ভৌত গঠন আমাদের এ পর্যন্তই, তারপর আসা হচ্ছে আমাদের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কি বলেছিলাম? রাসায়নিক গঠন মানে কি? ভৌত গঠনের স্তরগুলোতে কি কি কেমিক্যাল এলিমেন্টস প্রেজেন্ট থাকে, সেগুলোই হচ্ছে কি রাসায়নিক গঠন। সো কি কি লেয়ার পেয়েছি আমরা? প্রথমত কি পেয়েছিলাম? মধ্যপর্দা। সেকেন্ডলি প্রাথমিক প্রাচীর, লাস্টলি পেয়েছিলাম সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর।
মধ্য পর্দায় কি থাকে, কি কি কেমিক্যাল থাকে দেখো। প্রথমে আমরা আসি মধ্য পর্দায়। মধ্য পর্দায় দুইটা কেমিক্যালের নাম পেয়েছিলাম না, একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট আর একটা হচ্ছে তোমার পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড আসে হচ্ছে গোলজি বডির থেকে, আর মধ্য পর্দায় তোমার হচ্ছে পেকটিক অ্যাসিডের পরিমাণটা বেশি। কি পেকটিক অ্যাসিডের পরিমাণ বেশি। পেকটিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকার কারণে মধ্য পর্দাটা একটু জেলির মতো হয়। কেননা এই যে পেকটিক অ্যাসিড যে তোমার এলিমেন্ট কম্পাউন্ডসটা, এটা একটু তোমার জেলি লাইক সাবস্টেন্স, জেলির মতো। সো এটার উপস্থিতিটা বেশি থাকার কারণে মধ্য পর্দাটা তোমার একটু জেলির মতো সাবস্টেন্স বা জেলির মতো হয়ে থাকে। আচ্ছা, তারপর এই যে অ্যাসিডটা, অ্যাসিড যখন একটা ধাতুর সাথে অ্যাড হবে, মেটালের সাথে অ্যাড হবে, তখন সেটা লবণ ফর্ম করবে না। যেমন জৈব রসায়নে তোমরা 9-10 থাকতে ইথানোয়িক অ্যাসিডের কথা মনে আছে না? সো ইথানোয়িক অ্যাসিড যখন তার লবণ ফর্ম করতো সোডিয়ামের সাথে অ্যাড হয়ে, তো কি নাম হতো? সোডিয়াম ইথানয়েড। ইথানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম ইথানয়েড। সো এখানেও পেকটিক অ্যাসিডের সাথে যদি একটা ধাতু অ্যাড হয়, ধরো ক্যালসিয়াম অ্যাড হলো, সেটার নাম কি হবে? ক্যালসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট। যদি ম্যাগনেসিয়াম অ্যাড হয় তাহলে ম্যাগনেসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট, এই দুইজনকে একত্রে বলা হয় পেকটিন। ক্লিয়ার আশা করি? পেকটেট পেকটিন নিয়ে এখানে বইতে প্যাচ আছে। পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিডটা হচ্ছে জেলির মতো পদার্থ। পেকটিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে বলে এর নাম হয় তোমার মধ্যপর্দা কিছুটা জেলির মতো সাবস্টেন্স হয়ে থাকে। জেলির মতো তোমার গঠনটা হয়ে থাকে, তার ফর্মটা কিছুটা জেলির মতো হয়। যখন এটা পেকটিনে পরিণত হয়, ধাতুর সাথে যখন অ্যাড হয়ে অ্যাসিডটা লবণে পরিণত হয়, ক্যালসিয়াম পেকটেট লবণ, ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, এই দুইটাকে একত্রে বলা হয় পেকটিন। এই দুইজনকে একত্রে বলা হয় পেকটিন। সো পেকটিক অ্যাসিড পেকটিন দুইজনেই এখানে প্রেজেন্ট থাকে। পেকটিক অ্যাসিডটা বেশি পরিমাণে থাকে, পেকটিনটাও অল্প পরিমাণে থাকে। পেকটিক অ্যাসিড হচ্ছে জেলির মতো পদার্থ, নরম জেলি লাইক সাবস্টেন্স, আর পেকটিনটা হচ্ছে একটু কিছুটা শক্ত পদার্থ। পেকটিনটা শক্ত পদার্থ। মধ্যপর্দায় আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোটোপেকটিন। কি? প্রোটোপেকটিন। মধ্যপর্দায় হচ্ছে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোটোপেকটিন। প্রোটোপেকটিন নাম দেখে বোঝা যাচ্ছে যে পেকটিনের সাথে কোনো সম্পর্ক আছে। কিরকম? প্রো মানে কি? প্রো মানে আগের অবস্থা, আদি অবস্থা, আগের। সো পেকটিন যখন তৈরি হবে প্রোটোপেকটিন থেকে, তার মানে পেকটিনের আগের অবস্থাটা হতেছে প্রোটোপেকটিন। পেকটিনের আগের অবস্থা হতেছে প্রোটোপেকটিন। প্রোটোপেকটিন কখন পেকটিনে পরিণত হয়? এর বেস্ট এক্সাম্পল হতেছে তোমার কোনো একটা ফল পাকার ক্ষেত্রে। ধরো কাঁচা ফলটাকে একটু শক্ত শক্ত হয় না, আর ফলটা যখন পাকে তখন একটু নরম হয়। সো শক্ত হয় কিসের জন্য? শক্ত হয় মূলত প্রোটোপেকটিনের জন্য। প্রোটোপেকটিনটা হচ্ছে একটু শক্ত ধরনের সাবস্টেন্স। অ্যাজ আমরা আগে বলেছি যে পেকটিনটাও একটু শক্ত, বা অ্যাটলিস্ট পেকটিক অ্যাসিডের চাইতে একটু শক্ত সাবস্টেন্স। সো ফল যখন পাকে তখন প্রোটোপেকটিন থেকে পেকটিনে পরিণত হয়, পেকটিন আবার তখন পেকটিক অ্যাসিডে পরিণত হয় রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে। এর উল্টাটাও হয়, নর্মালি উদ্ভিদে এর উল্টাটাও হইতে পারে। পেকটিক অ্যাসিড পেকটিনে পরিণত হইতে পারে, যেমন লবণ ফর্ম করে, এরকম হতে পারে। সো কী কী পেলাম আমরা এখানে? প্রথমত পেলাম পেকটিক অ্যাসিড, দেন হচ্ছে পেকটিন, দেন হচ্ছে প্রোটোপেকটিন। ওকে, সেই হচ্ছে মধ্যপর্দার ডিসকাশন, কেমিক্যাল স্ট্রাকচার। তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর। তারপর আসে হচ্ছে প্রাথমিক প্রাচীরে আমরা তিনটা কেমিক্যাল এলিমেন্টস পেয়েছিলাম না? সেলুলোজ, হেমিসেলুলোজ, আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন।
যেটা অ্যাজ ইউজুয়াল আমরা তোমার আগে বললাম, সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীরে অবস্থান করে, সেটা হচ্ছে সেলুলোজ। এতদিন আমরা উদ্ভিদে শুনে আসতেছি যে সেলুলোজ থাকে, উদ্ভিদের সেলুলোজ থাকে। এই সেলুলোজ মূলত উদ্ভিদের কোষ প্রাচীরের অংশ। কোষ প্রাচীরের কোথায় থাকে? কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীরে থাকে। তারপর হচ্ছে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ হচ্ছে সেলুলোজের চেয়ে ছোট চেইন। যেমন কেমিক্যাল স্ট্রাকচার যদি ফলো করি, সেলুলোজটা লম্বা চেইন, হেমিসেলুলোজটা হচ্ছে সেলুলোজের চাইতে কিছুটা ছোট, কেমিক্যাল স্ট্রাকচারের ছোট চেইন। দেন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, গ্লাইকোপ্রোটিনে কি কি থাকবে? নাম দেখে বোঝা যাইতেছে, প্রোটিন থাকবে আর গ্লাইকো, এখানে কার্বোহাইড্রেট থাকবে, গ্লুকোজ থেকে গ্লাইকো আসছে, সো কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। কার্বোহাইড্রেট থাকবে আর প্রোটিন থাকবে গ্লাইকোপ্রোটিনে। হেমিসেলুলোজে কি থাকবে? হেমিসেলুলোজে থাকবে হচ্ছে কিছু পলিস্যাকারাইডস থাকবে, জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন। জাইলেন, অ্যারাবেন এবং গ্যালাকটেন এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এখন জিনিসগুলো একটু টাফ লাগতে পারে, পলিস্যাকারাইড কি, তারপর যখন আমরা এই থার্ড চ্যাপ্টারটা পড়বো, কোষ রসায়ন, তখন এই জিনিসগুলো আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। পলিস্যাকারাইড কি এখন শর্টলি একটু বলি। পলি মানে কি? বহু। পলিমার তো আমরা জানি। সো এটা কি? তোমার পলিস্যাকারাইড হচ্ছে বহু কোন একটা অণুর সমষ্টি। কোন অণুটা? পলিস্যাকারাইডকে ভাঙলে পাওয়া যায় মনোস্যাকারাইড। তার মানে পলিস্যাকারাইডের মনোমারকে মনোস্যাকারাইড। অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে একত্রিত হয়ে তোমার একটা পলিস্যাকারাইড গঠন করে। এরকম জাইলেন, অ্যারাবেন, গ্যালাকটেন্স হচ্ছে পলিস্যাকারাইড। আচ্ছা, এগুলো হচ্ছে লম্বা লম্বা চেইন। এই চেইনগুলো তোমার হেমিসেলুলোজে এভাবে অবস্থান করে চেইনগুলো। এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে, ব্রিজ স্থাপন করে। এই ব্রিজগুলোকে বলা হয় ক্রস লিঙ্কিং, বা এদের জোড়া লাগায় আর কি। ক্রস লিঙ্কিং হিসেবে কাজ করে হচ্ছে জাইলোগ্লুকান। লিঙ্ক করে মানে কি? সংযোগ করে না, দুইয়ের মধ্যে সংযোগ তৈরি করতেছে। জাইলোগ্লুকান হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে এভাবে। গ্লু আছে দেখো নামের মধ্যে, গ্লু দিয়ে আমরা কি করি? আঠা। গ্লু মানে আঠা, কোনো কিছু লাগানোর কাজে ব্যবহার করি আমরা গ্লু। সো জাইলোগ্লুকান কি? এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে জাইলোগ্লুকান এখানে হেমিসেলুলোজের যে চেইনগুলো আছে, চেইনগুলোকে মাঝখানে ক্রস লিঙ্কিং হিসেবে কাজ করে। চেইন বা শাখাগুলোর মাঝখানে তোমার ক্রস লিঙ্কিং হিসেবে কাজ করে। তো এই হচ্ছে প্রাথমিক প্রাচীরের কেমিক্যাল স্ট্রাকচার। আর বাকি থাকে সেকেন্ডারি প্রাচীর। লেখো, সেকেন্ডারি প্রাচীরে তোমার কি কি থাকে? কি কি পেয়েছিলাম? সেলুলোজ পেয়েছিলাম আর লিগনিন পেয়েছিলাম। আরও থাকে হচ্ছে সুবেরিন থাকে, ওয়াক্স থাকে, ইত্যাদি সাবস্টেন্সও সেখানে তোমার প্রেজেন্ট থাকে। তারপর আর কি এখানে আরও কিছু আলোচনা আছে, দেখো যে কোন কোন তোমার জীবের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। যেমন ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিনের পলিমার দিয়ে তৈরি। এগুলো এখন একটু মুখস্থ রাখো, পরবর্তীতে আমরা যখন এই শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়ার চ্যাপ্টারগুলো দেখব, তখন ডিটেলসে আমাদের এদের কোষ প্রাচীর নিয়ে কিন্তু আলোচনা আসবে। আচ্ছা, সেই ছিল সেকেন্ডারি প্রাচীর। লিখছো আশা করি, না লিখলে আবারও বলি। সেকেন্ডারি প্রাচীরে কি পেয়েছিলাম আমরা? সেলুলোজ এবং লিগনিন। আরও থাকে সুবেরিন, ওয়াক্স, ইত্যাদি ইত্যাদি। সেই হচ্ছে তিনটা স্ট্রাকচার আমরা পেলাম: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। তিনটা রাসায়নিক গঠন আমাদের কমপ্লিট। সো রাসায়নিক গঠন কমপ্লিট। এখন আমাদের আসে হচ্ছে সূক্ষ্ম গঠন, লাস্ট আমাদের স্ট্রাকচার। সূক্ষ্ম গঠন। প্রধান উপাদান কি ছিল? সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি ছিল? সেলুলোজ। এই সেলুলোজ, কয়টা সেলুলোজ? 1 থেকে 3000 সেলুলোজ একত্রিত হয়ে তৈরি করবে সেলুলোজ চেইন।
সেলুলোজ চেইন তৈরি করবে। সেলুলোজ কি বললাম তো, সেলুলোজ একটা চেইন, লম্বা কেমিক্যাল স্ট্রাকচার। কিসের? বিটা ডি গ্লুকোজের। গ্লুকোজের দুইটা ফর্ম হতে পারে, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এখন আমাদের কাছে একটু টাফ লাগতে পারে, বাট আমরা যখন সেল কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার যেটা সেখানে দেখব, তখন আমাদের কাছে আলফা ডি বিটা ডি এর ব্যাপারগুলো তখন আমরা বুঝবো সেখানে ডিটেলসে। আপাতত একটু মুখস্থ করে মনে রাখতে হবে যে সেলুলোজ বিটা ডি গ্লুকোজের একটা চেইন, বিটা ডি গ্লুকোজের একটা চেইন। সেলুলোজ চেইন ফর্ম করে 1 থেকে 3000 সেলুলোজ মিলে। তারপর 100টা সেলুলোজ চেইন একসাথে হয়ে ক্রিস্টালাইন মাইসিলি ফর্ম করে। ক্রিস্টালাইন মাইসিলি গঠন করে। একে বলি ক্ষুদ্রতম একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একককে ক্রিস্টালাইন মাইসিলি। তারপর ক্রিস্টালাইন মাইসিলি একত্রিত হবে। ক্রিস্টালাইন মাইসিলি হচ্ছে 20টা ক্রিস্টালাইন মাইসিলি একত্রিত হয়ে একটা মাইক্রোফাইব্রিল তৈরি করবে। আচ্ছা দেখো তো, মাইসিলি যে ছিল একদমই ক্ষুদ্র না, ক্ষুদ্রতম, সুপারলেটিভ ডিগ্রি। সো একদম ক্ষুদ্রতম জিনিস একত্রিত হয়ে 20টা একত্রিত হয়ে কি তৈরি করলো? অবশ্যই ক্ষুদ্র জিনিসই তৈরি করবে। আর ক্ষুদ্র বোঝাতে আমরা কি ইউজ করি? কোনো একটা মাইক্রো মানে কি ছোট বা ক্ষুদ্র বোঝাতে আমরা মাইক্রো ওয়ার্ডটা ইউজ করি। আর ফাইব্রিল মানে হচ্ছে তন্তু, ফাইবার থেকে ফাইব্রিল আসছে ওয়ার্ডটা, ফাইব্রিল মানে তন্তু। তারপর 250টা মাইক্রোফাইব্রিল একত্রিত হবে। 250টা মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে কি তৈরি করবে? ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো ছোট বোঝাতে যেহেতু মাইক্রো ব্যবহৃত হয়, বড় বোঝাতে বা বেশি বোঝাতে ম্যাক্রো ওয়ার্ডটা ইউজ হয়, ম্যাক্রোফাইব্রিল। তৈরি করবে। তারপর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল একত্রিত হয়ে একটা তন্তু বা ফাইবার গঠন করবে। এটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তো প্রথমে কি পেলাম? সেলুলোজ, যেটা কোষ প্রাচীরের প্রধান উপাদান। 1 থেকে 3000 সেলুলোজ অণু একত্রিত হয়ে একটা সেলুলোজ চেইন গঠন করবে। 100টা সেলুলোজ চেইন একত্রিত হয়ে একটা ক্রিস্টালাইন মাইসিলি গঠন করবে। ক্রিস্টালাইন মাইসিলি হচ্ছে ক্ষুদ্র কোষ প্রাচীর গঠনের ক্ষুদ্রতম একক হিসেবে ধরা হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্ষুদ্রতম একক আর প্রধান উপাদান দুইটা প্যাচ লাগালে কিন্তু হবে না। প্রধান উপাদান বলে সেলুলোজ, ক্ষুদ্রতম ওয়ার্ডটা থাকলে হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি। ক্ষুদ্রতম একক বললে ক্রিস্টালাইন মাইসিলি বা শুধু মাইসিলিও কোশ্চেনে বা অপশনে থাকতে পারে। তারপর 20টা মাইসিলি একত্রিত হয়ে মাইক্রোফাইব্রিল গঠন করবে। এটা ক্ষুদ্রতম একক, একদমই ক্ষুদ্রতম জিনিস একত্রিত হয়ে কি তৈরি করবে? অবশ্যই ক্ষুদ্র জিনিসই তৈরি করবে। আর ক্ষুদ্র তন্তু বোঝাতে আমরা কি, বা ক্ষুদ্র যে কোনো ক্ষুদ্র কম ইত্যাদি বোঝাতে আমরা মাইক্রো ওয়ার্ডটা ইউজ করি। আগে মাইক্রো ওয়ার্ডটা বসে। আর ফাইবার থেকে আসছে ফাইব্রিল, ছোট তন্তু। তারপর 250টা মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। ক্ষুদ্র অনেকগুলো অণু এখানে একত্রিত হয়ে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। ম্যাক্রো মানে বড়। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল একত্রিত হয়ে এখানে তোমার তন্তু বা ফাইবার তৈরি করে। সো এই ছিল হচ্ছে কোষ প্রাচীরের 3 রকমের স্ট্রাকচার আমরা দেখলাম। প্রথমত দেখলাম ভৌত গঠন, রাসায়নিক গঠন, তারপর দেখলাম হচ্ছে আমরা সূক্ষ্ম গঠন। সো এই ছিল আমাদের আজকের মতো লেকচার। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আর প্রথম লেকচারটি যারা কমপ্লিট করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর কোষের ক্লাসিফিকেশনের একটা পিডিএফ এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।